প্রিয় দর্শক, আমরা কথা বলছি বাংলাদেশ নদী পরিব্রাজক দলের দুইজন সদস্যের সঙ্গে। আমরা বিরতির আগে কথা বলছিলাম তাদের অভিজ্ঞতা নিয়ে, তারা কিভাবে সংগঠিত হলেন এবং তাদের প্রাথমিক পর্যবেক্ষণগুলি তারা বললেন। এই পর্যায়ে আমরা নিশ্চয়ই তাদের আরো অভিজ্ঞতার কথা শুনবো। মনির হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। পর্যায়ে আপনি বলেছেন বাংলাদেশের কতগুলি নদী আপনি ইতিমধ্যে পরিভ্রমণ করেছেন? আমি প্রায় 70-80টা হবে। কোন কোন অঞ্চলে গেছেন? আমি বাংলাদেশের সব অঞ্চল কি? নেত্রকোনা, নড়াইল, সিলেট, তারপরে চাঁদপুর, খুলনা, গাজীপুর, মানিকগঞ্জ। এই যে আপনি 70-80টি নদী বাংলাদেশের ভ্রমণ করলেন, আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে বলেন যে কোথাও কোথাও বাংলাদেশের নদী প্রবাহটা ভালো আছে কিনা, এবং সেই ভালো যে আছে প্রাকৃতিক ভাবেই ভালো আছে নাকি সেখানকার মানুষরা এই ব্যাপারে উদ্যোগী হয়েছে? কারণ পরিবেশ আন্দোলন তো একটা বড় আন্দোলন বাংলাদেশে। কাজে কিছু ইতিবাচক জায়গাগুলি আমরা দেখতে পারি কিনা, যে আপনি যদি কিছু কিছু অভিজ্ঞতার কথা বলেন যে নড়াইলে বা নেত্রকোনায় কিছু কিছু ইতিবাচক দিক আছে যারা নদী রক্ষার জন্য, নদী বাঁচিয়ে রাখার জন্য কাজ করছে। হ্যাঁ, এক্ষেত্রে যেটা বলবো, যেমন আমি প্রথমেই বলছি, যদি আমরা সচেতন হই, আমরা যদি সচেতনতার মাধ্যমে চাপ সৃষ্টি করি, তাহলে যে কোনো কিছু ভালো হবে। যেমন আমি এই ক্ষেত্রে পজিটিভ একটা উদাহরণ দিতে চাই। যেমন আমি নেত্রকোনার গণেশ্বরী নদীতে গেলাম। প্রথমবার যখন গেলাম তখন আমাকে যেতে হয়েছে মোটর সাইকেলে, কারণ ওইখানে তেমন রাস্তাঘাট, যে অবকাঠামোর কথাটা বলবো, সেভাবে ছিল না, অনেক একবার সীমান্তবর্তী এলাকা। কিন্তু দ্বিতীয়বার 2 বছর পরে যখন গেলাম, সেখানে আমি গাড়ি নিয়ে যেতে পারছি। কারণ তখন বুঝছে, স্থানীয় প্রশাসন বুঝছে, সরকার বুঝছে যে এটা মানুষ অনেক আসতেছে, এই নদীটাকে ভালোবাসে, এটার একটা পর্যটন ভ্যালু আছে। এবং ওইখানে মমিনের টিলা নামে একটা টিলা আছে, যেখান থেকে ভারতের পাহাড়গুলো সুন্দরভাবে দেখা যায়। সেই মমিনের টিলাতে জেলা পরিষদ কিছু ছাতা তৈরি করে দিছে, কিছু বেঞ্চ করে দিছে, মানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। জি, আমি এটা বলতে পারি নিশ্চিত ভাবে যে এটা একটা পজিটিভ উদ্যোগ, যে এখানে সুন্দরভাবে গড়ে উঠছে। আরেকটা হচ্ছে, আমি বান্দরবনের শঙ্খ নদী, যেটা সাঙ্গু নদী বলে অনেকে, এই শঙ্খ নদীতে যখন ভ্রমণ করতে গেলাম, সেখানে নদীটা একমাত্র বালি ছাড়া আর কোনো ধরনের সমস্যা তেমন ভাবে আমার চোখে পড়ে নাই, যে বালি আইসা করছে। অর্থাৎ প্রাকৃতিক ভাবে সেটা এখনো খুব সুন্দরভাবে আছে, ভালো আছে। এটা দিয়ে আমরা যেটা বর্ষাকালে যেটা করতে পারি, যে রিভার সাফারি করতে পারি, যেটা পৃথিবীর অন্যান্য দেশ, যেমন আমি সিঙ্গাপুরে দেখলাম যে জোরং বার্ড পার্কে একটা রিভার সাফারি করছে তারা। এটা নিজেরা কেটে, মানে কৃত্রিম ভাবে তৈরি করছে 2 কিলোমিটার মতন একটা জায়গা, কিন্তু এটা আমার বাংলাদেশে প্রাকৃতিক ভাবে আসছে। সেটা আমি যদি বান্দরবনের জেলা শহর থেকে আমি রুমা পর্যন্ত যদি আমি রিভার সাফারি করি, তাহলে এটা দিয়ে আমরা পর্যটনের ক্ষেত্রে অনেক আগাইতে পারবো। আমি মনে করি এটা আমাদের জন্য একটা ইউনিক প্রোডাক্ট হবে। এটা নিঃসন্দেহে একটা ভালো একটা। মাহবুবা, আপনি তো স্কুলে শিক্ষকতা করেন এবং ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করেন। আমাদের একটা বড় দুর্বলতা হচ্ছে যে এই প্রজন্মের অনেক শিশু বড় হচ্ছে নদী না দেখেই। তারা হয়তো টেলিভিশনে নদী দেখে, তারা সিনেমায় নাটকে নদী দেখে, কিন্তু প্রাকৃতিক ভাবে আপনি যেটি বললেন যে একটা ছেলেকে আপনি বা একটা মেয়েকে যখন নদী দেখালেন, সে বললো যেটা নদী কোথায়, খাল হয়ে গেছে। এই যে বিশেষ করে মানে আগামী দিনের তরুণ যারা, আপনারা তো এখন তরুণ, আগামী দিনের তরুণ যারা, তাদেরকে এই যে নদী থেকে আমরা দূরে নিয়ে ফেলছি, অর্থাৎ নদীর সাথে একটা সম্পর্কহীন করে ফেলছি, এই উদ্যোগটা কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব? কিভাবে আমরা নদীর সাথে আরো তরুণ, কিশোর, শিশুদের, আপনারা বলছিলেন যে আপনাদের যাদের বয়স 10 বছর এবং তারপরে যারা ভ্রমণ করতে পারেন তাদের সবাই সদস্য হতে পারেন, এটা খুব ভালো দিক, কিন্তু এটাকে আরো খুব কার্যকরভাবে মানে যদি আমরা দেখতে চাই, তাহলে কি করা উচিত? আমি আমার একটু ছোটবেলার কথা বলি। আমি যখন বয়স হয়তো 6-7 বছর হবে আনুমানিক এরকম, তখন আমার বাড়িটা গাজীপুরে, সেই সুবাদে শীতলক্ষা নদীতে আমরা ফ্যামিলি সবাই, আমার বাবা মা ভাই বোন যারা আছেন সবাই গিয়েছিলাম। তো তখন আমার একটা স্মৃতি এখনো আমার চোখের সামনে ভাসে, যে আমার বাবা মাকে দেখিয়ে দিয়েছিল শীতলক্ষা নদীতে শুশুক দেখায়, মানে শুশুক দেখাচ্ছিল। হ্যাঁ, তো এখন আমি কয়েকবার শীতলক্ষা নদীতে গেছি, কিন্তু সেই শুশুক আমি আর দেখতে পাইনি। তো সেই স্মৃতিটা আমার চোখের সামনে বারবার ভাসে, যে আমি পরবর্তী প্রজন্মকে শুশুক দেখাতে পারবো কি কখনো। তো এটা একটা আমার মনের মধ্যে সবসময় এই জিনিসটা কাজ করে। তো সেই ক্ষেত্রে কি অভিভাবকদের একটা ভূমিকা রাখা দরকার? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমি একজন মেয়ে, আর আমাদের দেশ কিন্তু নদীমাতৃক দেশ। আমি চেষ্টা করবো সবাইকে সচেতন করার জন্য, কিন্তু বিশেষ করে বাচ্চারা কিন্তু মার হাত ধরে ধরেই টুকটাক করে শিখছে।
তো সেক্ষেত্রে যেন আমি মেয়েদেরকে বলবো এগিয়ে আসার জন্য, যাতে আমরা আমাদের সন্তানদেরকে এভাবে ইয়েটা করতে, মানে ওদেরকে শেখাতে পারি, জানাতে পারি নদী সম্পর্কে। এই যে আপনি একটু আগে বললেন যে সাঙ্গু নদী বা শঙ্খ নদী প্রাকৃতিক ভাবেই ভালো আছে, মানুষের হাত পড়ে নেই বলে এটা চলছে, কিন্তু আপনি জনসংখ্যা তো বাড়ছে, নদী তীরবর্তী আমরা একসময় দেখতাম যে বিশাল প্রান্তর কৃষি জমি, সেই কৃষি জমি এখন আবাসিক জমিতে রূপান্তরিত হচ্ছে। নদীর পাড়ে আগে দেখতাম যে বিস্তীর্ণ মাঠ থাকতো, সেখানে বসে প্রাকৃতিকভাবে একটা পর্যটন কেন্দ্রের মতো হতো, কিন্তু মানুষের আবাসিক চাহিদা আস্তে আস্তে সমস্ত কিছু গ্রাস করছে। তো এখন এই যে মানুষ বৃদ্ধি আর জমি দখল বা আবাসনের জন্য প্রয়োজনীয়তা, আবার নদীকে রক্ষা, এই সবগুলো সমন্বয়টা কিভাবে হতে পারে? আপনি তো গবেষণা করছেন এক্ষেত্রে, সমান মানুষের চাহিদা তো দিন দিন বাড়ছে। সমন্বয়ের ক্ষেত্রে পরিকল্পিত শহরের বিকল্প নেই, পরিকল্পিত শহর গড়তে হবে। যেমন এই ক্ষেত্রে আমি উদাহরণ দিতে চাই, যেমন মালয়েশিয়ার পুত্রাজা, সেই শহরটা যখন গোড়াপত্তন হয়, যখন শুরু করে, তখন যে এই শহরে যে কোনো ভবনই হবে সেই ভবনটার 38% গ্রিন স্পেস থাকতে হবে, 38% গ্রিন স্পেস থাকতে হবে। এখন সেই ধরনের পরিকল্পনা নিয়ে আমাদের আগাইতে হবে। যদি পরিকল্পিত কোনো কিছু করতে পারি তাহলে সবকিছু রক্ষা হবে। আমাদের পরিবেশ বান্ধব অর্থনীতি হবে, নদী বান্ধব অর্থনীতি হবে, নদী বান্ধব শিল্পনীতি হবে, সবকিছুই হবে। এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, যেমন আমাদের 55,000 বর্গ কিলোমিটার আমাদের প্লাবন ভূমি আছে। এখন এটা বর্ষাকালে পানি এসে সেই প্লাবন ভূমিটা ভরে যায়। এখন যখন ওই প্লাবন ভূমির মধ্যে যখন একটা পাকা বাড়ি হবে, তখন কিন্তু ওই বর্ষাকালে যে পানিটা আসবে সেটা কিন্তু তার জায়গাটা পাবে না। এই ক্ষেত্রে আমাদের একটা এরকম একটা নীতি করা যায় কিনা যে আমার প্লাবন ভূমি কিভাবে ব্যবহার করতে পারবো, অর্থাৎ নদীর তীরবর্তী ভূমিটা আমি কিভাবে ব্যবহার করব, সেটার জন্য যদি আমরা একটা শক্ত নীতিমালা করতে পারি তাহলে আমার মনে হয় নদীটা রক্ষা হবে। এখন আমি আমার জমি আছে নদীর পাড়ে, এখানে আমার ইচ্ছা মতো যদি আমি একটা বিল্ডিং করে ফেললাম, একটা ফ্যাক্টরি করে ফেললাম, তা হবে না। কারণ এটার একটা অঞ্চল ভিত্তিক ভূমি ব্যবহার নীতিমালা যেটা আছে সেটাকে আরো জোরদার করলে আমার মনে হয় নদীগুলো রক্ষা হতে পারে। আর পরিকল্পিত কর্মসূচির তো বিকল্প নেই। মাহবুবাকে আরেকটি, আপনি যে বিশেষ করে নারী তরুণদেরকে এগিয়ে আসতে বললেন, আপনারা যে এই যে পরিব্রাজক দল নিয়ে বিভিন্ন জায়গায় যান, আপনার আশেপাশের ছাত্রছাত্রী শিক্ষার্থী তাদের কাছ থেকে এরকম সাড়া পান যে এটা একটা ভালো কাজ, একটা উদ্ভাবনী কাজ? অবশ্যই, কারণ ওরা যে আমাদের 115 জন সদস্য হলো, সবাই কিন্তু আমি কাউকে জোর করে বা কাউকে এখানে মানে মানসিক প্রেসার দিয়ে যে আসতেই হবে, আসো আমাদের সংখ্যাটা বাড়াও, তা দিয়ে কিন্তু কখনো হয়নি। দুই একবার ভ্রমণ করেছি, তখন তাদের অটোমেটিক্যালি নদীর প্রতি একটা, আসলে আমরা তো নদীর মধ্যে, আমাদের নদীটাই তো আমাদের অস্তিত্ব, তাই না? বাংলাদেশের মানুষ যখন প্রকৃতির কাছে একবার দুবার যাওয়া হয় তখন অটোমেটিক্যালি ওরা প্রকৃতির প্রেমে পড়ে যায়। 150 জনের মধ্যে 115 জনের মধ্যে এজ গ্রুপ যদি আমরা দেখি, জেন্ডার গ্রুপ যদি দেখি, তাহলে কেমন হবে? মানে মেয়ে কতজন আছেন? মেয়ে আছে আমাদের 40 জন, 40 থেকে 42 জন এরকম। বয়সের দিক থেকে যদি দেখি, কোন বয়সের ছেলে মেয়ে বেশি? এখানে বয়স আছে আপনার 18 থেকে 25 বছর, 26 বছর, 30 বছর। তার মানে যারা আমাদের সমাজে আসলে একটা ক্যাম্পেইন করতে পারে তারাই আসছে। এই যে ছেলে মেয়ে 115 জন ছেলে মেয়ে নিয়ে আপনারা এটা করছেন, অভিভাবকদের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছেন, বা ইতিবাচক বা নেতিবাচক? আমরা তারা কি এসে বলে যে না আমি তো নদীতে যেতেই চাই, আব্বা বাধা দেয়, আম্মা বাধা দেয়, অথবা নদীতে যেতেই চাই না, আব্বা জোর করে পাঠায়? ওরকম যদি কোনো সমস্যা হয়, যে ফ্যামিলির যদি কোনো প্রবলেম থাকে, ওরা যদি, তখন আমরা এই ব্যাপারটা নিয়ে জোর করি না ওরকম ভাবে। তো আমরা চাচ্ছি যে স্ব ইচ্ছায়, প্রয়োজনে, ওদের মায়ায়, ভালোবাসার টানে, নিজেদের আগ্রহবোধ থেকে আসুক, আমরা সেরকম ভাবেই আমরা আমাদের এই দলটাকে গড়ে তুলতে। মনির হোসেন, আপনি একটু আগে একটা শব্দ বলেছেন যে ক্যাপিটাল রেজিং। বাংলাদেশের প্রেক্ষাপটে কি এরকম কোনো পরিসংখ্যান আছে যে কত দীর্ঘ নৌপথ আমাদের ক্যাপিটাল ড্রেজিং করা দরকার? এটা খুবই কস্টলি একটা বিষয়। খুবই, আমরা যতদূর জানি যে কয়েকটা ড্রেজার কেনা হয়েছে, যেগুলি চট্টগ্রাম থেকে ঢাকার পথের অনেকগুলি নদীতে কাজ করছে। আমার ধারণা নেই কোন নদীতে কাজ করছে। এই যে ক্যাপিটাল ড্রেজিং এর কথা যদি আপনি বলেন, তার সঙ্গে তো অর্থনীতির একটা বড় জড়িত। শুধুমাত্র একটু আগে আপনি প্লাবন ভূমি ব্যবহারের কথা, পরিকল্পনার কথা বললেন, সেটা হয়তো স্থানীয়ভাবে সিটি কর্পোরেশন করে ফেলতে পারে, পৌরসভা করে ফেলতে পারে, ইউনিয়ন পরিষদ করে ফেলতে পারে। কিন্তু যখন আমরা ক্যাপিটাল ড্রেজিং এর কথা বলবো, তখন এটা জাতীয় বাজেট পর্যন্ত যেতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যে গবেষণা করছেন, অন্যান্য দেশগুলির উদাহরণ টেনে যদি বলেন যে আমরা ক্যাপিটাল ড্রেজিং এর পরিকল্পনাটি কিভাবে এগিয়ে নিতে পারি?
এখন এই ক্যাপিটাল ড্রেজিংটা আমি যদি বলি যে এই নদীতে যদি আমি ইনভেস্ট করি তাহলে এটা ফেরত আসবে। এখন এটা জাতীয়ভাবে করা উচিত এই কারণ আমি প্রথমেই বলছি এই নদী থেকে গার্মেন্ট শিল্পের পরে আমাদের মৎস্য যে শিল্পটা সেটা চলে যেতে পারে যদি আমি নদীকে ঠিকমতো কাজে লাগাই, আমাদের জলাশয়কে ঠিকমতো কাজে লাগাই। কারণ আমরা জানি আমাদের বাংলাদেশে এখনো 800-র উপরে নদ নদী, উপনদী, শাখা নদী, সরা নদী আছে এবং 2.5 লক্ষ হেক্টর উন্মুক্ত জলাশয় আছে এবং দেশ জুড়ে 10 লক্ষাধিক পুকুর আছে। এখন সবকিছু মিলিয়ে যে আমাদের পন্ড কালচার, ফ্রেশ ওয়াটার ফিশ এবং মেরিন ওয়াটার ফিশ, কোস্টাল ফিশ সবকিছু মিলিয়ে যদি আমরা এই খাতে যদি নদীকে বাঁচানোর জন্য আমরা বড় ধরনের ইনভেস্ট করি, কর্পোরেট ইনভেস্ট করি, সেখানে আমরা এখান থেকে বড় ধরনের একটা রিটার্ন পাইতে পারি। সেটা গার্মেন্ট শিল্পকেও ছাপিয়ে যেতে পারে যদি আমরা যথোপযুক্ত পরিকল্পনা নিয়ে সামনে আগাইতে পারি। রিটার্নের একটা আমি বুঝি যে সহজলভ্য আমিষের ব্যবস্থা করতে পারি মানুষের জন্য, এটা একটা। আর কি রিটার্ন পেতে পারি? যেমন আমরা এবছর জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আমরা সারা বিশ্বে 4র্থ হয়েছি মৎস্য উৎপাদনে। আচ্ছা, 4র্থ হয়েছে। এবং আগের দেশগুলি কারা কারা? আগের দেশগুলো চায়না, ইন্ডিয়া, মিয়ানমার, থাইল্যান্ড। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে 2টা দেশ, তৃতীয়। এই এখন আমরা কেন তাহলে আমরা চতুর্থ হব? আমরা কেন আরো এগোবো না? কারণ আমার তো আসে 2.5 লক্ষ হেক্টর উন্মুক্ত জলাশয়, আমার অনেক নদীমাতৃক দেশ। আমরা আমাজন নদী ব্যবস্থার পরেই বাংলাদেশের নদী ব্যবস্থা। তাহলে আমরা যদি নদী ব্যবস্থায় দ্বিতীয় হতে পারি তাহলে মৎস্য উৎপাদনে কেন আমরা 4র্থ হব? আমরা এটা করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে যথোপযুক্ত পরিকল্পনা নিয়ে আমাদের। আপনি যে নদী ব্যবস্থাপনার কথা বললেন, এখানে একটা সাধারণ ধারণা আছে যে আমাদের নদী তো ঠিকই আছে, নদী হয়তো শীত মৌসুমে শুকিয়ে যায়, শুকনো মৌসুমে শুকিয়ে যায়, কিন্তু যখন বর্ষা মৌসুম থেকে বন্যা হয়ে যায়, কাজে এই নদী নিয়ে এত ভাবার কি দরকার? যখন পানি আসার তখন আসে, আর যখন শুকনো মৌসুম থাকে তখন পানি আসে না। সাধারণ মানুষ তো এরকম ভাবতে পারে। এই ক্ষেত্রে আমার একটা কথা আছে, যেমন আমার নদীগুলো দরকার কিন্তু কাপের মতন। আমার নদী কিন্তু এখন ফ্রিজের মতন হয়ে গেছে। আমার নদী দরকার কাপের মতন। এখন কাপের মতন যদি নদী হয়, গভীরতাটা বেশি থাকতে হবে। এখন অনেকে পানি ধারণ করে রাখতে পারবে। পানি ধারণ করে। অনেকে বলে যেমন এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে চিংড়ি চাষ হয়, ভাইরাসের চিংড়ি মরে গেছে। আমি বিশ্বাস করি না ভাইরাসের চিংড়ি মরে গেছে, কারণ সায়েন্টিফিক বলে যে এখানে পানির গভীরতা কতটুকু। এখন ব্যাকটেরিয়ার কারণে হতে পারে বা অন্য কোনো ঘটতে পারে পানি অল্প থাকার কারণে। এখন আমার নদীগুলোতে যদি আমি পানির প্রবাহটা ঠিক রাখতে পারি তাহলে নদীগুলো থেকে আমার আয় করা সম্ভব, পর্যটন খাতে আয় করা সম্ভব, আমার মৎস্যে আয় করা সম্ভব, নৌপথে আয় করা সম্ভব। কারণ আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে নৌপথের চেয়ে সহজলভ্য এবং কম টাকায় যোগাযোগ আর কোথাও হবে না। তাহলে নৌপথটাকে আমাদের সচল করতে হবে। এর জন্য আমাদের একটা দক্ষ নদী ব্যবস্থাপনা থাকতে হবে। কারণ আমাদের এখন যে নদী ব্যবস্থাপনা, আমার মনে হয় নদী ব্যবস্থাপনা বা পানি ব্যবস্থাপনা বা পানি কূটনীতি, এই ক্ষেত্রে আমাদের একটু কম যত্নবান। আমরা এক্ষেত্রে যদি আরেকটু যত্নবান হই তাহলে। আপনি খুব চমৎকার একটা উদাহরণ দিলেন যে আমরা কাপের মতো নদী চাই, কিন্তু নদীগুলি ফ্রিজের মতো হয়ে গেছে, অর্থাৎ পানির ধারণ ক্ষমতা কমে গেছে, গভীরতা কমে গেছে। মাহবুবা, ধরেন মনির বললেন একটা জাতীয় ভিত্তিক পরিকল্পনা করার কথা, কিন্তু আপনাদের এই পরিবারের যোগ্য দলটি যদি সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, তখন যদি অঞ্চল ভিত্তিক আপনারা ক্যাম্পেইন করেন, যেমন ধরেন গাজীপুরে আপনারা একটা শক্ত টিম তৈরি করলেন যারা মানুষের সচেতনতাও বাড়াবে, তার পাশাপাশি গাজীপুর পৌর কর্পোরেশন, গাজীপুর ইউনিয়ন পরিষদ তাদেরকে সঙ্গে নেবেন। এইভাবে যদি আন্দোলনটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে কি এক ধরনের সুফল পাওয়া যেতে পারে? আমরা যদি একটা পরিবার থেকে একজনকে আনতে পারি তাহলে অন্তত ওই পরিবারের 70% সচেতন হবে। তো 115 জন পরিবার থেকে আমরা 115 জন সদস্য উঠে নিয়ে আসছি। তো আমি মনে করি যে আমি যদি আমার পরিবার নিয়ে নৌকা দিয়ে ভ্রমণ করি তো দেখা যাবে যে আমরা হয়তো 3-4 ঘন্টার জন্য আমরা নৌ ভ্রমণ করি, তো বিভিন্ন খাবার সাথে করে নিয়ে যাই, চিপস নিয়ে যাচ্ছি, সফট ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি সাথে করে। তো সৌন্দর্যটা, নদীর সৌন্দর্যটা আমরা উপভোগ করলাম ঠিকই, আবার পাশাপাশি চিপসের প্যাকেট, সফট ড্রিঙ্কসের বোতলগুলো আমরা নিজেরা ফেলে দিয়ে চলে আসলাম। তো এইটুকু থেকে আমরা সচেতন হই না, এই ছোট ব্যাপারটা থেকে যখন আমরা। আপনার কথা থেকে আমি বুঝলাম যে মনির তো অনেক বড় বড় পরিকল্পনার কথা বললেন, কতগুলি ছোট ছোট পরিকল্পনা আছে যে যারা নৌ ভ্রমণে যাবেন তারা পানিটা যাতে নষ্ট না হয়, আমরা নিজেরাই, আমি আমার অবস্থানে থেকে
আমি এটুকু অন্তত ছোট ছোট আমার এই কাজগুলো যদি আমি সুন্দরভাবে করতে পারি। এই ক্ষেত্রে কি গণমাধ্যম কোনো কাজ করতে পারে? গণমাধ্যম তো ধরেন আপনারা যখন পরিবেশ নদী বাঁচাও আন্দোলন করেন, মিছিল করেন, মানববন্ধন করেন, তখন আমরা কভার করি, কিন্তু এমনি যে ছোট ছোট বিষয়গুলি নিয়ে গণমাধ্যম, সংবাদপত্র বলেন, টেলিভিশন করেন, তারা কি কিছু করতে পারে? আমি আসবো আপনার কাছে। অবশ্যই পারে, কিন্তু এখন আমরা আসলে এতটা হাইলাইটস এখনো হয়নি, বা কতটুকু কি হতে পারে এই আহ্বান তো জানাতে পারে। আসুক না, সেটাই যে আহ্বান জানাতে হবে না, যখন আমরা আস্তে আস্তে ছোট থেকে বড় পরিসরে হব তখন হয়তো আসবে সবাই। এই তো একটু একটু করে আমরা তো আসছি। মনিরুল, আপনাকে দিয়ে শেষ করবো আমি, অনেকগুলি প্রশ্ন এখানে জমা হলো, তার মধ্যে একটি হলো যে আমরা ছোট ছোট আয়োজন করতে পারি কিনা। সে মাহবুবা বলল যেটা সম্ভব। মাহবুবা একটা ছোট ছোট কাজের কথা বললেন যেগুলির সঙ্গে হয়তো মিডিয়া সম্পর্কিত হতে পারে। আরেকটি বড় প্রশ্ন যেটি আপনার কাছ থেকে একটু শুনতেই চাই, যে এই যে নদী দখল হয়ে যাচ্ছে, নদী নষ্ট হয়ে যাচ্ছে, এটাতে যতটা না সাধারণ মানুষ দায়ী, তার চাইতে বেশি দায়ী হচ্ছে প্রভাবশালী মানুষ। তাদের শক্তি অনেক বেশি, কারণ একটি গোষ্ঠী বা একটি গ্রুপ একটা নদীর অর্ধেক দখল করে ইটের ভাটা তৈরি করছে, সেই তুলনায় সাহসী এবং সংঘবদ্ধ মানুষের সংখ্যা খুব কম। তাদের আবার রাজনৈতিক সামর্থ্য আছে, অর্থনৈতিক সামর্থ্য আছে। এটা এক ধরনের যুদ্ধের মতোই। আপনি নদী বাঁচাও, জীবন বাঁচাও, পরিবেশ বাঁচাও, এই সবগুলি বলছেন, কিন্তু এই বাঁচানোর বিরুদ্ধে যে শক্তিটা, হত্যা করার যে শক্তিটা, সেটা কিন্তু খুব প্রবল শক্তিশালী শক্তি। সেই জায়গাটিতে আপনার এই সংগঠন এমন কিছু ভাবছে যে জাতীয় ভিত্তিক আরো বড় সংগঠন গড়ে তোলা বা বড় সংগঠনের সাথে সম্পর্কিত হওয়া, মানে এটা কিভাবে এই সমস্যাটা মোকাবেলা করে আমরা আসলে এগোতে পারি? আমরা হয়তো মিডিয়াতে একটা টক শো করলাম, আগামী 6 মাসে হয়তো আমরা টক শো করবো না, কিন্তু কাজটা তো এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে আমি যেটা বলবো যে নদীর বিরুদ্ধে যারা কাজ করছে, যেমন একটা হচ্ছে নদী আন্তর্জাতিক আগ্রাসন, দখল, দূষণ। এখন এই যে এতগুলো এবং প্রভাবশালী ব্যক্তিরা যে দখল দূষণ করছে, এতগুলো অসুরের বিরুদ্ধে কিন্তু শুধু একমাত্র সরকার কাজ করতে পারবে না, একমাত্র আমার নদী পরিব্রাজক দলও কাজ করে পারবে না। এর জন্য দেশের সকলকে সংঘবদ্ধভাবে সামনে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র, ব্যক্তি, সমাজ বা গোষ্ঠী সবাইকে একত্রে কাজ করতে হবে। এক্ষেত্রে আমরা যেটা নিয়ে সামনে আগাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সচেতনতা তৈরি করব। তীরবর্তী মানুষ আমরা সচেতন হব, অন্যদেরকে সচেতন করব। সেক্ষেত্রে যেটা মাহবুবা আপা বললেন যে আমরা কোথাও যদি দেখি একজন একটা এই চিপসের প্যাকেট বা একটা ড্রিঙ্কসের খালি বোতল ফেললো, এটা আমরা নিজেরা উঠিয়ে যতক্ষণ না পর্যন্ত কোনো সেফ জায়গা না পাই আমরা সাথে রাখবো। এটা আমাদের সদস্যদের বলা থাকে। এটা হচ্ছে আমাদের ছোট লেভেলের কাজ। আরেকটা হচ্ছে আমরা যেটা, যেমন সামনের 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, এখানে আমরা একটা ক্যাম্পেইন করব এবং আমরা যেটা কিছু লিফলেট বিতরণ করব যে জলাশয় কেন রক্ষা করতে হবে, কেন এটা আমাদের দরকার। তারপরে 14ই মার্চ আন্তর্জাতিক নদী রক্ষা দিবস, সেখানে আমরা চিন্তা করছি যে সদরঘাট যে টার্মিনাল, সেখানে লঞ্চে যারা যাতায়াত করে, তাদের যে লঞ্চে যারা যাতায়াত করতেছে অনেক দূর যাচ্ছে, তারা যাতে লঞ্চ থেকে মানে কোনো কিছু পানিতে না ফেলে। এটা যেমন আমি যখন এই সদরঘাট থেকে চাঁদপুর গেলাম, তখন একই জিনিস আমি দেখছি, অনেক সুন্দর, অনেকে আমাদের মানে ভদ্র, দেখতে খুবই শিক্ষিত মনে হচ্ছে, কিন্তু একটা চিপসের প্যাকেট ফেলে দিচ্ছে, একটা বিস্কিটের প্যাকেট ফেলে দিচ্ছে। এখন এই ক্ষেত্রে আমি অনেককে বলছি, আমাদের গ্রুপ অনেককে বলছে এই সচেতনতা তৈরি করার চেষ্টা করব। তারপরে 22শে মার্চ বিশ্ব পানি দিবস, এখানে আমরা যতটুকু আমাদের আয়োজন থেকে পারি আমরা মাছ কিছু ছাড়বো আমরা নদীতে, কারণ আমরা জানি যে মাছের যদি সরবরাহটা বাড়ে, সে আমার বাংলাদেশের কোনো না কোনো ভাই মাছটা ধরবে, তাইলে আমাদের একটা নদীতে ছেড়ে দিব, তাহলে আমার সরবরাহটাও বাড়লো। সেটার জন্য আমরা এই কাজটা করব। আর যেটা যে দখলদার বা দূষণ, সেটা তো অনেক বড়, তাদের প্রভাবশালী বা তাদের টাকার বেশি বা যে কোনো ক্ষেত্রে তারা অনেক বড়। সেক্ষেত্রে আমরা যেটা এখন চিন্তা করছি যে আমরা নিজেরা যদি আমার এলাকায় যদি সচেতন হই যে আমার নদীটা আমার, এই নদীটা আমার, এটা আমার অস্তিত্ব, এটাকে বাঁচাইতে হবে, তাহলে প্রভাবশালীরাও কিছু করতে পারবে না যদি আমি ঠিক থাকি। এই ক্ষেত্রে আমার অবস্থানটা এরকম হবে। মাহবুবা সুলতানা, আপনাকে ধন্যবাদ। মনিরুল হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা দীর্ঘক্ষণ ধরে আপনাদের কথা শুনলাম এবং আপনাদের যে উদ্যোগগুলি, সেই উদ্যোগগুলি নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠান যারা দেখলেন তাদের অনেককে অনুপ্রাণিত করবে। প্রিয় দর্শক, আমরা একেবারেই নবীন একটি সংগঠন, কিন্তু বিশাল একটি কর্মযোগ্য নিয়ে তারা মাঠে নেমেছেন। আমরা আমাদের দায়িত্ব মনে করেছি তাদের সঙ্গে থাকা
এই কাজটি খুব কঠিন কাজ, যেটি মাহবুবা সুলতানা বললেন, মনির হোসেন বললেন। কতগুলি দায়িত্ব আছে একদম নিজ কেন্দ্রিক, যারা নদীতে বসবাস করেন, যাতায়াত করেন, নদীটাকে পরিশুদ্ধ রাখার যে আপনার দায়িত্বটি আছে, সেই দায়িত্বটি আপনি পালন করুন, আমি পালন করি। আমি নদীর পাড়ে বসবাস করি, সেই নদীটি যাতে দখল না হয়ে যায়, সেই নদীটি যাতে অশুদ্ধ না হয়ে যায়, সেই নদীটিতে যাতে বিশুদ্ধ পানির সরবরাহ থাকে, এটি দেখবার দায়িত্ব আমার নদী পাড়ের মানুষ হিসেবে। আর যেটি মনির হোসেন শেষে বললেন যে জমি, নদী দখলদার, পানি নষ্টকারী, পরিবেশ নষ্টকারী, নদীকে খাল বানিয়ে ফেলার যে শক্তি, এই শক্তিটি বড় শক্তি। স্থানীয়ভাবে সেই শক্তি যদি আমরা প্রতিহত করতে চাই, তাহলে আমাদের সংঘবদ্ধ হতে হবে। 115 জনের পরিব্রাজক দল একটি দৃষ্টান্ত। তারা হয়তো ছোট এলাকায় ছোট কাজ করছেন। এরকম সারা বাংলাদেশে যদি অসংখ্য 115 জনের দল তৈরি হয়, অন্তত দখল না করতে পারলে, দখলমুক্ত না করতে পারলে এই বিষয়ে আলোচনাটা শুরু করা যাবে, যাতে সরকারকে আমরা বাধ্য করতে পারি, প্রভাবশালী মহলকে বাধ্য করতে পারি। আজকের এই ছোট্ট আলোচনা খুবই সচেতনতামূলক, এবং আমরা দুইজন তরুণকে নিয়ে এসেছিলাম যারা নিজেরা মাঠে কাজ করেন, নদী দেখে নদীকে বাঁচানোর জন্য একটা প্রত্যয় নিয়ে তারা মাঠে আছেন। আমরা প্রত্যাশা করব যে আমাদের বাংলাদেশের সমস্ত শিশু এবং কিশোররা নদী দেখবে, সেই নদীকে ভালোবাসবে, এবং নদীতেই তাদের জীবন, নদীতেই তাদের স্বপ্ন, এরকম একটি চিন্তা করবে, এবং তাহলেই তাদের মধ্যে নদীকে বাঁচানোর যে স্বপ্ন, সেটি জাগ্রত হবে। আমরা আশা করব এই ক্ষুদ্র উদ্যোগ একদিন বিশাল উদ্যোগে রূপান্তরিত হবে এবং আমাদের নদীগুলি রক্ষা হবে। কারণ উদ্যোগটা ক্ষুদ্র হতে পারে, নদী রক্ষা হলে সেটা আমাদের জাতির জন্যই উপকার হবে, দেশের জন্য উপকার হবে। আপনারা যারা অনুষ্ঠান দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করি।